Hello students, welcome to another video class of Bionest Learning. আমরা ফাঞ্জাই পড়ছিলাম। এই ফাঞ্জাই জেনারেল ক্যারেক্টারিস্টিক্স এবং তার ক্লাসিফিকেশনটা আমরা ভালো করে পড়ে নিয়েছি এবং এই ক্লাসিফিকেশন পড়তে পড়তে আমরা দুটো ইম্পর্টেন্ট গ্রুপ দেখেছি ইউমাইকোটার মধ্যে। যে দুটো গ্রুপের মধ্যে একটা গ্রুপ হচ্ছে ম্যাস্টিগোমাইকোটিনা আর একটা আমরা বলছি জাইগোমাইকোটিনা। ইউমাইকোটা বা ট্রু ফাঞ্জাইয়ের মধ্যে পরে যে গ্রুপটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট সেই গ্রুপটা হচ্ছে অ্যাসকোমাইকোটিনা। আজকে আমরা অ্যাসকোমাইকোটিনা জেনারেল ক্যারেক্টারগুলো সম্বন্ধে জানব। অ্যাসকোমাইকোটিনা হচ্ছে এমন একটা গ্রুপ যে গ্রুপটার মধ্যে প্রচুর ফাঞ্জাই আছে যাদের প্রথম আমরা একটা কনস্ট্রাক্টেড বডি বা ফুড বডি হতে দেখি। তার মানে এতদিন অবধি আমরা স্যাকারোমাই ক্ষেত্রে সিনচিট্রিয়াম মানে ম্যাস্টিগোমাইকোটিনার এক রিপ্রেজেন্টেটিভ জেনারের মধ্যে দেখেছি তারা ইউনিসেলুলার ছিল। আবার উল্টো দিকে আমরা যখন জাইগোমাইকোটিনা দেখলাম মানে রাইজোপাস, তখন তাদের মধ্যে আমরা একটা নোডাল রিজিয়ন দেখলাম, যে নোডাল রিজিয়ন থেকে স্পোরাঞ্জিয়াম বা গুলো ডেভেলপ করেছে এন্ড দে আর স্টকড বাই দ্য স্পোরাঞ্জিও ফোর্স। তো এবার আমরা যে গ্রুপটাকে দেখতে চলেছি সেই গ্রুপটা হচ্ছে অ্যাসকোমাইকোটিনা, অ্যানাদার ইম্পর্টেন্ট গ্রুপ অফ অ্যাসকোমাইকোটিনা। ফাঞ্জাই ক্লাসিফিকেশনে আমরা দেখেছি ট্রু ফাঞ্জাইকে আমরা কতগুলো ভাগে ভাগ করি, যেমন ম্যাস্টিগোমাইকোটিনা, জাইগোমাইকোটিনা, অ্যাসকোমাইকোটিনা, বেসিডিওমাইকোটিনা এবং মাইটোস্পোরিক ফাঞ্জাই। তাহলে আমরা এই সিরিজের মধ্যে অ্যাসকোমাইকোটিনার মেম্বারটাকে আমরা আজকে দেখব। কি কি মেম্বার অ্যাসকোমাইকোটিনার মধ্যে রয়েছে এবং কি কি ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক ফিচার্স রয়েছে অ্যাসকোমাইকোটিনার, যে ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক ফিচার্সের জন্য আমরা ম্যাস্টিগোমাইকোটিনা এবং জাইগোমাইকোটিনা এই দুটো থেকে অ্যাসকোমাইকোটিনাকে আলাদা করছে, আমরা সেগুলো আজকে দেখব। অ্যাসকোমাইকোটা বা অ্যাসকোমাইকোটিনা এই গ্রুপটাকে মধ্যে যারা যারা যে সমস্ত ফাঞ্জাই এই গ্রুপের মধ্যে পড়ে তাদের দ্য ফাঞ্জাই which included in this group মানে অ্যাকচুয়ালি এটা একটা সাবডিভিশন, ঠিক আছে? গ্রুপ মানে এটা হচ্ছে একটা সাবডিভিশন। যেমন আমরা ম্যাস্টিগোমাইকোটিনা পড়েছি, জাইগোমাইকোটিনা পড়েছি, ঠিক সেই রকমই অ্যাসকোমাইকোটিনাও হচ্ছে এক ধরনের একটা সাবডিভিশন। তাই আমি এটাকে গ্রুপ হিসেবে বলছি। দ্য ফাঞ্জাই হুইচ ইনক্লুডেড ইন দিস গ্রুপ আর commonly called sac fungi. স্যাক মানে হচ্ছে একটা এনক্লোজড স্ট্রাকচার, একটা এনক্লোজড এরিয়া, যে এরিয়ার মধ্যে এদের সেক্সুয়াল রিপ্রোডিউসিং অর্গানটা থাকবে। আমরা বারবার একটা কথা বলেছি যে যত মানে লোয়ার লেভেল অফ ফাঞ্জাইয়ের থেকে যত হায়ার লেভেল অফ ফাঞ্জাইয়ের দিকে আমরা যাই তত আমরা দেখতে পাই যে এদের মধ্যে সেক্সুয়াল কমপ্লেক্সিটিটা বাড়ছে। আবার লোয়ার লেভেলের সেক্সুয়াল কমপ্লেক্সিটি অনেক বেশি, হায়ার লেভেলের সেক্সুয়াল কমপ্লেক্সিটি অনেক কম। কিন্তু হায়ার ফাঞ্জাইয়ের মধ্যে আমরা এমন একটা জিনিস দেখতে পাই যেগুলো আমরা লোয়ার ফাঞ্জাইয়ের মধ্যে দেখতে পাই না। যেমন লোয়ার গ্রুপসের ক্ষেত্রে আমরা কি দেখেছিলাম? লোয়ার গ্রুপসের ক্ষেত্রে আমরা দেখেছিলাম সিম্পল বডি বা সিম্পল স্ট্রাকচার দেখেছিলাম। এই স্ট্রাকচারটা যখন আমরা হায়ার গ্রুপের দিকে যাব, ধরে নেওয়া হচ্ছে ম্যাস্টিগোমাইকোটিনার মধ্যে আমরা যে মেম্বারসদের দেখেছিলাম দোজ মেম্বারস আর ইনক্লুডেড অর দোজ মেম্বারস আর রিগার্ডেড অ্যাজ দ্য লোয়ার গ্রুপস অফ ফাঞ্জাই লোয়ার গ্রুপসের মধ্যে তাদেরকে রেখেছি। whereas the members belonging to the subdivision Ascomycotina or the subdivision Basidiomycotina are regarded as the higher fungi. ওকে, তাহলে এদের ক্ষেত্রে তার মানে হায়ার গ্রুপসের ক্ষেত্রে আমরা কি দেখতে পাবো? হায়ার গ্রুপসের ক্ষেত্রে আমরা দেখতে পাবো কমপ্লেক্স বডি অর স্ট্রাকচার। তাহলে কমপ্লেক্স স্ট্রাকচার মানে এর দুটো পার্ট আমরা দেখতে পাবো। একটাকে আমরা বলবো ভেজিটেটিভ পার্ট। This vegetative part is made up of some vegetative tissue. এই ভেজিটেটিভ পার্ট কতগুলো ভেজিটেটিভ টিস্যু বা স্টেরাইল টিস্যু দিয়ে তৈরি হবে। দিস টিস্যু, এই টিস্যুগুলো কখনোই দে আর নট পার্টিসিপেটেড ইন মানে রিপ্রোডাক্টিভ অ্যাকশন। এইগুলো কখনোই রিপ্রোডাক্টিভ অ্যাকশনের মধ্যে তারা পার্টিসিপেশন করবে না।
তার মানে এগুলো দিয়ে তাদের ভেজিটেটিভ বডিটাই কনস্ট্রাক্টেড হবে। And the second portion is the reproductive structure. This reproductive structure, যে রিপ্রোডাক্টিভ স্ট্রাকচারটা তৈরি হবে অদ্ভুতভাবে, this reproductive structure is included within the vegetative body. এই ভেজিটেটিভ বডির সঙ্গে এই রিপ্রোডাক্টিভ স্ট্রাকচারটা অ্যাটাচড হয়ে থাকবে। অর্থাৎ ভেজিটেটিভ বডি এবং রিপ্রোডাক্টিভ স্ট্রাকচার এই দুটো সেপারেট, দুটো আলাদা ধরনের স্ট্রাকচার, and these structures are remain within a same thallus, একই থ্যালাসের মধ্যে থাকবে। পজিটিভলি কখনো কখনো দেখা যায় যে একটাই থ্যালাসের মধ্যে আমরা মেল এবং ফিমেলকে পাই, সো দে আর কল্ড দ্য হোমোথাইলিক। আরেকটাকে আমরা দেখি যেখানে আমরা একটার মধ্যে মেল পাই, একটার মধ্যে ফিমেল পাই। তাহলে যেখানে আমরা মেল ফিমেল একটা সেম থ্যালাসের মধ্যে পাবো তাদেরকে আমরা বলবো হোমোথ্যালিক। আর যেটা আমরা আলাদা আলাদা থ্যালাসে পাবো তাদেরকে আমরা বলবো হেটারোথ্যালিক। সেক্সুয়াল রিপ্রোডাকশনকে এখানে দুই রকম ভাবে রিপ্রোডাকশন আমরা দেখতে পারি, অ্যাজ ইউজুয়াল যেটা আমরা সব ক্ষেত্রে দেখতে পাই। এক্ষেত্রে আমরা বলতে পারি একটা হচ্ছে আসেক্সুয়াল রিপ্রোডাকশন আর একটা হচ্ছে সেক্সুয়াল রিপ্রোডাকশন। এই সেক্সুয়াল রিপ্রোডাকশনের মধ্যে আমরা একটা কথা ইউজ করি যেটা আমরা অলরেডি জাইগোমাইকোটিনের মধ্যে দেখেছি। রাইজোপাস যখন আমরা পড়ছিলাম, সেই রাইজোপাস পড়তে গিয়ে আমরা অলরেডি আমরা এই টার্মিনোলজিটার সঙ্গে খুব ফ্যামিলিয়ার, যেটাকে আমরা বলেছিলাম কম্প্যাটিবিলিটি ফ্যাক্টর। কম্প্যাটিবিলিটি ফ্যাক্টর বলতে আমরা কি বুঝেছিলাম, তোমরা যদি একটু রাইজোপাসের সেক্সুয়াল রিপ্রোডাকশনটা পড়ো, সেইখানে মনে করো বা আমার প্রিভিয়াস ভিডিওটা দেখো, তাহলে তোমরা সেখানে দেখবে সেখানে আমি বলেছিলাম যে সেক্সুয়ালি কম্প্যাটিবল স্পোর থেকে যখন দুটো স্পোরাঞ্জিয়াম বেরোয় তখন সেই স্পোরাঞ্জিয়াম দুটোই কিন্তু ফিউজ করে একটা জাইগোস্পোর তৈরি করে। এখানেও সেক্সুয়াল কম্প্যাটিবিলিটি বলে একটা ব্যাপার আমরা এখানেও দেখতে পাবো। প্রশ্নটা হচ্ছে কেন আমরা অ্যাসকোমাইকোটিনার মেম্বারের মধ্যে সেক্সুয়াল কম্প্যাটিবিলিটি দেখতে পাবো, কেন এটা আমরা ম্যাস্টিগোমাইকোটিনার মধ্যে দেখতে পাবো না? কারণ ম্যাস্টিগোমাইকোটিনার মধ্যে সিঙ্গল বডি ইজ রিপ্রেজেন্টেড অ্যাজ vegetative body and reproductive body, but in case of Ascomycotina both vegetative body and reproductive structure are different from each other. এই দুটো একটা আরেকটার সঙ্গে ডিফারেন্ট। আমরা এই ব্যাপারটা একটু ক্লিয়ার করে দেখে নিই। তাহলে আমরা ডিসকাস করছি সেক্সুয়াল সেক্সুয়াল কম্প্যাটিবিলিটি। সেক্সুয়াল কম্প্যাটিবিলিটি বলতে আমরা ইন জেনারেলি কি বুঝি? সেক্সুয়াল কম্প্যাটিবিলিটি ইজ এ ফেনোমেনন বাই হুইচ টু স্পোর্স আর কম্প্যাটিবল টু ফর্ম আ জাইগোট। আমি আরো ভালো করে বলি, সেক্সুয়াল কম্প্যাটিবিলিটি কি? ইটস এ ফেনোমেনন। এই ফেনোমেননটা কি না, যেখানে দুটো স্পোর্স, একটা মেল আর একটা ফিমেল, these spores are compatible enough to forming a zygote। মানে এটা একটা ধরনের স্পোর, তার মানে দুটো হ্যাপ্লয়েড স্পোর, তারা কোন একটা পার্টিকুলার ফেনোমেনন বা পার্টিকুলার ক্যারেক্টার দিয়ে ডিফারেন্ট, and this character কে আমরা বলি সেক্সুয়াল ক্যারেক্টার। তাহলে তারা দুটো স্পেশাল ক্যারেক্টার দিয়ে ডিফারেন্ট, and they have the capacity to form a mixed spore of diploid। মিক্সড স্পোর অফ ডিপ্লয়েড, এটাকেই আমরা বলছি সেক্সুয়াল কম্প্যাটিবিলিটি। তাহলে আমরা সেক্সুয়াল কম্প্যাটিবিলিটি বলতে কি বুঝবো না, সেক্সুয়াল কম্প্যাটিবিলিটি ইজ এ ফেনোমেনন বাই হুইচ two sexually different haploid spores are compatible to form a zygote or diploid spore। এটাকেই আমরা বলছি সেক্সুয়াল কম্প্যাটিবিলিটি। এই সেক্সুয়াল কম্প্যাটিবল দুটো স্পোর, মানে যে দুটো স্পোর সেক্সুয়ালি ফিউজ করে, মানে যে দুটো স্পোর ফিউজ করে একটা জাইগোট তৈরি করছে, সেই দুটো স্পোরকে আমরা বলবো সেক্সুয়ালি কম্প্যাটিবল স্পোর। নাও দ্য কোয়েশ্চেন অ্যারাইজেস যে ফাঞ্জাইয়ের ক্ষেত্রে কেন আমরা এই সেক্সুয়াল কম্প্যাটিবিলিটি কথাটা আনছি?
why this sexual compatibility comes to the fungi. Not only fungi, sexual compatibility comes in any organism. যে কোনো অর্গানিজমের ক্ষেত্রেই আমরা এই সেক্সুয়াল কম্প্যাটিবিলিটি কথাটা আনতে পারি। অ্যাকচুয়ালি সেক্সুয়াল কম্প্যাটিবিলিটি বলতে বোঝায় যে মেল থেকে যে গ্যামেটটা রিলিজ হচ্ছে বা ফিমেল থেকে যে গ্যামেটটা এগটা রিলিজ হচ্ছে বা ফিমেলের বডিতে যে এগটা থাকছে, মেল গ্যামেট is capable enough to fertilize the female one, and the female one has the capability to accept the male one for fertilization. আমি দুটো কথা বললাম, এই দুটো জিনিস একটু ভালো করে বোঝার চেষ্টা করো। সেটা হচ্ছে মেল গ্যামেট, this male gamete is capable to fertilize the egg, and the female gamete, that is the egg, is capable enough to accept the male gamete for fertilization. তাহলে মেল গ্যামেটের ফার্টিলাইজেশন করার ক্যাপাবিলিটি থাকবে, আর ফিমেল গ্যামেটের মেল গ্যামেটকে অ্যাকসেপ্ট করার ক্যাপাসিটি থাকবে। একজনের ক্যাপাবিলিটি থাকবে, একজনের ক্যাপাসিটি থাকবে, তাহলেই কিন্তু একটা ডিপ্লয়েড জাইগোট তৈরি হবে। তাহলে এই দুটোকে আমরা বলতে পারি সেক্সুয়ালি কম্প্যাটিবল মেম্বারস। এই দুটোকে আমরা বলতে পারি সেক্সুয়ালি কম্প্যাটিবল মেম্বারস। এই মেল গ্যামেটটার জায়গায় যদি আমি হ্যাপ্লয়েড স্পোরটা ধরি, আর এই ফিমেল গ্যামেটটার জায়গায় যদি আমি এই হ্যাপ্লয়েড স্পোরটাকে ধরি, কারণ আমরা জানি যে যখন আসেক্সুয়াল রিপ্রোডাকশনের ক্ষেত্রে স্পোরাঞ্জিয়াম তৈরি হয় এবং যখন এই স্পোরাঞ্জিয়ামটা আনফেভারেবল কন্ডিশনে যায়, তখন এই স্পোরাঞ্জিয়ামটা গ্যামেটাঞ্জিয়ামে কনভার্টেড হয়ে যায়। তাহলে যে গ্যামেটাঞ্জিয়ামগুলো থাকে সেই গ্যামেটাঞ্জিয়ার মধ্যে আমরা যে মানে অ্যাকচুয়ালি যে স্পোরগুলো থাকে, দে আর বিহেভ লাইক এ গ্যামেট। তাহলে এই গ্যামেট আর এই গ্যামেট একই রকম হলো। তাহলে এটাও একটা গ্যামেট, এটাও একটা গ্যামেট। তো হোয়াট আর দ্য ডিফারেন্স বিটুইন দিস টু গ্যামেট? দে আর আইসোগ্যামেটস। এগুলোকে আমরা আইসোগ্যামেটস বলছি, যাদেরকে দেখে আমার একই রকম মনে হচ্ছে, বাট দে আর দ্য হেটারোগ্যামেটস, যেখানে দুটো গ্যামেটসকে আমার আলাদা করে আমি আই ক্যান আইডেন্টিফাই বোথ মেল অ্যান্ড ফিমেল সেপারেটলি বাই দেয়ার সেপারেট ক্যারেক্টারিস্টিক্স। তাহলে আমি দুটোর ক্ষেত্রে আমার একই রকম হবে। তাহলে সেক্সুয়াল কম্প্যাটিবিলিটি বলতে বোঝায় মেল গ্যামেট আর ফিমেল গ্যামেট এই দুটো জাইগোট তৈরি করার যে প্রবণতা বা জাইগোট তৈরি করার যে ক্যাপাসিটি, সেইটাকেই আমরা বলছি সেক্সুয়াল কম্প্যাটিবিলিটি। যখনই কোনো একটা জায়গায় জাইগোট তৈরি হবে আফটার দ্য কমপ্লিশন অফ দ্য সেক্সুয়াল রিপ্রোডাকশন, তখন আমি বলবো those plants have the male and female gametes, or more specifically the male and female gametes are compatible enough to form a zygote. একটা প্ল্যান্ট থেকে বা একটা অর্গানিজম থেকে আমি ধরে নিচ্ছি 10টা স্পার্ম এবং হয়তো একটা এগ তৈরি হচ্ছে। এই একটা এগকে একটা স্পার্মই কিন্তু ফার্টিলাইজ করবে। তার মানে 10টা স্পার্মের মধ্যে ওই সিঙ্গেল স্পার্ম যে এই এগকে ফার্টিলাইজ করবে সেটা আর এটা সেক্সুয়ালি কম্প্যাটিবল। তার মানে আমি এই একটা স্পার্ম এই 10টার মধ্যে থেকে এসেছে, তাহলে আমি বুঝতে পারি এই স্পার্ম এবং এই এগ দে আর সেক্সুয়ালি কম্প্যাটিবল। কোনটা তার ভেতরে এন্ট্রি নিল, কোনটা তাকে ফার্টিলাইজ করলো সেটা ম্যাটার না, ম্যাটার হচ্ছে দিস টু গ্যামেটস আর সেক্সুয়ালি কম্প্যাটিবল whatever the number is, whatever the number is। কারণ আমরা সবসময় জানি ফিমেল গ্যামেট is single in number and the male gametes are numerous. Why? Because only one male gamete can have the entry or can get the entry within the egg. ফিমেল গ্যামেটের মধ্যে একটা মেল গ্যামেট কি ঢুকতে হবে, তার মানে চান্স অফ ফার্টিলাইজেশন বাড়াতে। যদি আমার একটাই মেল গ্যামেট রিলিজ হয়, একটাই যদি ফিমেল গ্যামেটকে ফার্টিলাইজ করতে, তাহলে যখনই সেইটা ফিমেল গ্যামেটকে এর মধ্যে এন্ট্রি নিতে যাবে, তখনই সেই মেল গ্যামেটকে এই ফিমেল গ্যামেটটা কি হিসেবে ট্রিট করবে? একটা ইন্ট্রুডার হিসেবে ট্রিট করবে। তাহলে ইন্ট্রুডার হিসেবে যখন ট্রিট করবে, তখন যেহেতু এটা একটা সেল, সে তখন নিজের বাইরে একটা কোটিং বা আবরণ দেবে বা কিছু কেমিক্যাল রিলিজ করবে, যাতে স্পার্মটা নষ্ট হয়ে যাবে। বোঝা গেল আমি কি বললাম? যাতে এই স্পার্মটা নষ্ট হয়ে যাবে। তাহলে চান্স অফ ফার্টিলাইজেশন বাড়ানোর জন্য আমাকে নাম্বার অফ স্পার্ম অনেক বেশি রিলিজ করতে হবে। তাহলে আমি বলতে পারি অল দ্য স্পার্ম রিলিজড দে আর কম্প্যাটিবল উইথ দ্য এগ, বাট অনলি ওয়ান ক্যান গেট এন্ট্রি উইদিন দ্য এগ ফর ফার্টিলাইজেশন। তাহলে এটাকেই আমরা বলছি সেক্সুয়াল কম্প্যাটিবিলিটি।
যেখানে দুটো সেক্সুয়াল কম্প্যাটিবিলিটি স্পিসিস আসে, জেনারেলি তারা যদি একই জায়গা থেকে আসে, অর্থাৎ একটাই স্পোরের মধ্যে থেকে হয়, অর্থাৎ যদি তারা হোমোথ্যালিক স্পিসিস হয়, তাহলে তাদের ক্ষেত্রে যা সেক্সুয়াল কম্প্যাটিবিলিটি দেখা যায়, সেই সেক্সুয়াল কম্প্যাটিবিলিটিটা আমরা হেটারোথ্যালিক স্পিসিসের ক্ষেত্রে অনেক বেশি দেখতে পাই। সো হেটারোথ্যালিক স্পিসিস আর মোর কম্প্যাটিবল, সেক্সুয়ালি কম্প্যাটিবল দেন দ্য হোমোথ্যালিক স্পিসিস। বোঝা গেল তাহলে সেক্সুয়াল কম্প্যাটিবিলিটি কি? সেকেন্ড ক্যারেক্টার যেটা আমরা দেখব, ম্যাক্সিমাম অফ দ্য মেম্বার্স অফ অ্যাস্কোমাইকোটিনা, অ্যাস্কোমাইকোটিনার ম্যাক্সিমাম মেম্বার স্যাপ্রোফাইট বা স্যাপ্রোফাইট। স্যাপ্রোফাইট মানে কি? দ্য অর্গানিজম which uptake nutrition from dead or decaying organic matter. এগুলোকে আমরা স্যাপ্রোফাইট বলি, বাট সাম অফ দেম আর শোয়িং দ্য প্যারাসাইটিক নেচার। Some of them are showing the parasitic nature, especially pathogenic. তার মানে কিছু কিছু আমার অ্যাস্কোমাইকোটার মেম্বার আছে যারা আমরা প্যারাসাইটিক মোড অফ নিউট্রিশন দেখি। দেখো আমরা মানে বিফোর স্টাডিং অ্যাস্কোমাইকোটিনা আমরা অলরেডি দুটো মেজর গ্রুপ স্টাডি করে ফেলেছি। একটা মেজর গ্রুপকে আমরা বলেছি ম্যাস্টিকোমাইকোটিনা, যার মধ্যে আমরা সিনচিট্রিয়াম পড়েছি, যেটা ব্ল্যাক ওয়ার্ড ডিজিজ অফ পটেটোর জন্য রেসপন্সিবল। তারপরে আমরা পড়েছি জাইগোমাইকোটিনা। জাইগোমাইকোটিনার মধ্যে আমরা পড়েছি রাইজোপাস স্টোরোনিফার। এই রাইজোপাস স্টোরোনিফারও কিন্তু একটা কি বলবো সফট রড ডিজিজ অফ সুইট পটেটোর জন্য রেসপন্সিবল। আমরা ওখানে এটাও দেখেছি যে রাইজোপাস কোনি বলে যে স্পিসিসটা দেখেছি, সেটা সেক্ষেত্রে আমরা দেখেছি দ্যাট পার্টিকুলার স্পিসিস ইজ রেসপন্সিবল ফর লিভার অ্যান্ড লাংস ডিজিজ অফ হিউম্যান বিং। তাহলে সেক্ষেত্রে আমরা কি দেখেছি না, তাদের ক্ষেত্রে আমরা প্যারাসাইটিক বা প্যাথোজেনিক মোড অফ নিউট্রিশন দেখেছি। যদিও এই ক্ষেত্রেও আমরা বলেছি যে রাইজোপাসের অনেক স্পিসিস আছে, বা ম্যাক্সিমাম স্পিসিস অফ রাইজোপাস বা ম্যাক্সিমাম মেম্বার অফ দ্য জাইগোমাইকোটিনা আর টেরেস্ট্রিয়াল স্যাপ্রোফাইট। ঠিক আছে, আর টেরেস্ট্রিয়াল স্যাপ্রোফাইট। তাহলে এরাও কিন্তু অ্যাস্কোমাইকোটিনা মেম্বাররাও কিন্তু ম্যাক্সিমাম হচ্ছে টেরেস্ট্রিয়াল স্যাপ্রোফাইট, অর্থাৎ যারা ডেড এন্ড ডিকেইং অর্গানিক ম্যাটারের উপরে থেকে তারা নিউট্রিশন নেয়। খুব কমন একটা এক্সাম্পল আমি বলছি, এর একটা কমন এক্সাম্পল হচ্ছে অ্যাসকোবোলাস। জেনারেলি অ্যাসকোবোলাস স্টোর করা কাউডাং এর উপরে প্রচুর পরিমাণে পাওয়া যায়। মানে কোন একটা জায়গায় যদি কাউডাং স্টোর করে রাখা হয় অনেক দিন, তাহলে আমরা দেখবো সেখানে অ্যাসকোবোলাস তৈরি, একটা কাপ শেপেড স্ট্রাকচার, একসঙ্গে অনেকগুলো থাকে। এর আরেকটা ডেরিভেটিভ আছে পেজাইজা, আরেকটা ডেরিভেটিভ হচ্ছে পেজাইজা। এরাও কিন্তু এই ধরনের কাউডাং এর উপরেই হয়। শুধু কাউডাং না, যে কোনো হার্বিভোরাস অ্যানিমালের ড্রপিংস এর উপরে আমরা অ্যাসকোবোলাস বা পেজাইটাকে দেখতে পাই, অলমোস্ট মরফোলজিক্যালি সেম ইন স্ট্রাকচার। ঠিক সেই রকম ভাবে এখানেও আমরা এক ধরনের প্যারাসাইটিক বা প্যাথোজেনিক মোড অফ নিউট্রিশন করছে এইরকম ধরনের একটা মেম্বারকে পাই, যারা কি হয় না অ্যাপেল স্ক্যাব ডিজিজ। অ্যাপেল স্ক্যাব ডিজিজের জন্য রেসপন্সিবল। তাহলে আমরা যত ম্যাক্সিকোমাইকোটিনা থেকে যত আস্তে আস্তে নিচের দিকে যাচ্ছি, তত আমি দেখছি যে স্যাপ্রোফাইটিক মোড অফ নিউট্রিশন অ্যান্ড প্যারাসাইটিক দ্যাট ইজ প্যাথোজেনিক মোড অফ নিউট্রিশন, কোথাও এই দুটো গিয়ে এক জায়গায় মিশে যাচ্ছে, কোথাও এই দুটো গিয়ে একটা জায়গায় এসে কমন একটা পয়েন্টের মধ্যে হিট করছে। যে কমন পয়েন্টটাকে আমরা বলছি একটা কমন একটা এরিয়া, যে কমন এরিয়াতে আমরা দু ধরনের অর্গানিজমকেই দেখতে পাই, এবং এই দু ধরনের অর্গানিজমই কিন্তু অর্গানিক ম্যাটার থেকে নেয়। এক ধরনের অর্গানিজম ডেড অর্গানিক ম্যাটার থেকে নেয়, আরেক ধরনের অর্গানিজম লিভিং অর্গানিক ম্যাটার থেকে নেয়। অ্যাকচুয়ালি ফাঙ্গাস ইজ দ্য অর্গানিজম হুইচ ডিপেন্ডস অন সাম হোস্ট। সেটা লিভিং হোস্ট হতে পারে, তাহলে সেটাকে আমরা প্যারাসাইটিক দেখো বা প্ল্যান্ট প্যাথোজেনিক, আর সেটা ডেড হোস্ট হতে পারে, তাহলে স্যাপ্রোফাইটিক। কিন্তু ম্যাক্সিমাম মেম্বার আর স্যাপ্রোফাইটিক, but some of them are showing the pathogenic mode of nutrition. বেশ, এরপর আমরা যেহেতু এবার যদি আমাদের স্টোমাটিক স্ট্রাকচার দেখি, এবার 3 নম্বর তাহলে আমরা কি কি দেখলাম? আমরা অ্যাসকোমাইকোটিনার
জেনারেল একটা ক্যারেক্টার দেখলাম স্যাক ফাঞ্জাই। কেন স্যাক ফাঞ্জাই? না যেহেতু ওদের সেক্সুয়াল রিপ্রোডিউসিং অর্গানটা বা সেক্সুয়াল রিপ্রোডিউসিং স্পোর বিয়ারিং স্ট্রাকচারটা একটা কাপ শেপেড স্ট্রাকচার বা একটা কভার্ড এরিয়ার মধ্যে থাকে, তাই তাকে আমরা স্যাক লাইক স্ট্রাকচারের মধ্যে থাকে বলে একে আমরা স্যাক ফাঞ্জাই বলছি। সেকেন্ড পার্ট আমরা কি দেখলাম যে দে আর তার মধ্যে সেক্সুয়াল কম্প্যাটিবিলিটি ব্যাপারটা আসবে। এই সেক্সুয়াল কম্প্যাটিবিলিটিটা আমরা জাইগোমাইকোটিনা থেকে দেখতে দেখতে আসছি, এখানে অ্যাসকোমাইকোটিনার মধ্যে সেটা আমরা আরো প্রবলভাবে দেখব। নেক্সট আমরা আরেকটা জিনিস দেখলাম কি, অ্যাসকোমাইকোটিনার যে মেম্বাররা থাকবে তাদের মধ্যে আমরা রিপ্রোডাক্টিভ স্ট্রাকচার এবং ভেজিটেটিভ স্ট্রাকচারকে আলাদা হতে দেখব। সো ভেজিটেটিভ স্ট্রাকচার and reproductive structure both are different in case of Ascomycotina member. Vegetative structure or vegetative portion is made up of vegetative tissue, and the reproductive structure or reproductive portion is made up of some fertile tissue. তার মানে এখানে ভেজিটেটিভ স্ট্রাকচার যেটা থাকবে, ভেজ স্ট্রাকচার যদি আমি বলি, তাহলে এখানে স্টেরাইল টিস্যু আমরা দেখতে পাবো। স্টেরাইল টিস্যুটা এখানে আমাদের ম্যাক্সিমাম থাকবে। আর রিপ্রোডাক্টিভ স্ট্রাকচার যেটা হবে, রিপ্রোডাক্টিভ স্ট্রাকচার যেটা দেখবো, সেখানে আমরা ফার্টাইল টিস্যু, এই ফার্টাইল টিস্যুটাকে আমরা ম্যাক্সিমাম দেখব। তার মানে আমরা বলতে পারি ভেজিটেটিভ স্ট্রাকচারের মধ্যে মানে অল দ্য টিস্যুস অফ দ্য ভেজিটেটিভ স্ট্রাকচার আর স্টেরাইল ইন নেচার, বাট সাম অফ দ্য টিস্যু অফ দ্য রিপ্রোডাক্টিভ স্ট্রাকচার আর স্টেরাইল ইন নেচার। তার মানে আমরা রিপ্রোডাক্টিভ স্ট্রাকচারের মধ্যে বোথ প্রেজেন্স অফ vegetative and vegetative or যেটাকে আমরা বলতে পারি sterile and fertile tissue. From the fertile tissue, the spore bearing or gamete producing পার্টটা তৈরি হবে। আর এই দুটো গ্যামেট প্রোডিউসিং পার্ট বা দুটো স্পোর বিয়ারিং পার্টের মধ্যে আমরা একটা একটা করে এরকম ভেজিটেটিভ বা স্টেরাইল পার্ট দেখতে পাবো। তাহলে যেটা ভেজিটেটিভ বা স্টেরাইল পার্ট থাকবে সেটাকে আমরা জেনারেলি বলবো প্যারাফাইসিস। সেটাকে আমরা জেনারেলি বলবো প্যারাফাইসিস। ম্যাক্সিমাম ক্ষেত্রে এই প্যারাফাইসিস ইজ ইন্টারমিঙ্গলড উইথ দ্য spore bearing structure. জেনারেলি প্যারাফাইসিস এই স্পোর বিয়ারিং স্ট্রাকচারের সঙ্গে ইন্টারমিঙ্গলড হয়ে বা একসঙ্গে অবস্থান করে। ঠিক আছে, কোন কোন ক্ষেত্রে এগুলোকে আমরা একটা পার্টিকুলার লেয়ার ফর্মেশন হতে দেখি, সেই লেয়ারটাকে আমরা হাইমেনিয়াম লেয়ার বলি। তাহলে আমরা কি বলি, সামটাইমস দ্য প্যারাফাইসিস or বলতে পারি দ্য স্টেরাইল টিস্যু are present with the spore bearing structure. তার মানে এটা কি, এবার হচ্ছে ফার্টাইল টিস্যু। Sometimes the paraphysis of sterile tissue are present with the spore bearing structure, that is the fertile tissue, and forming a continuous layer known as hymeneum layer. এই লেয়ারটাকে আমরা হাইমেনিয়াম লেয়ার বলি। তাহলে হাইমেনিয়াম লেয়ার ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক ফিচার অফ অ্যাসকোমাইকোটা। অ্যাসকোমাইকোটার বেশ কিছু মেম্বারের ক্ষেত্রে আমরা এরকম হাইমেনিয়াম লেয়ার দেখতে পাই। এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি অ্যাসকোবোলাস। অ্যাসকোবোলাসের ক্ষেত্রে আমরা এই ধরনের একটা হাইমেনিয়াম লেয়ার দেখতে পাই। তাহলে আমরা কি দেখলাম, ভেজিটেটিভ স্ট্রাকচার স্টেরাইল টিস্যু দিয়ে তৈরি হবে, যেখানে তাহলে ভেজিটেটিভ স্ট্রাকচারের মধ্যে অল দ্য টিস্যুস আর স্টেরাইল টিস্যু। রিপ্রোডাক্টিভ স্ট্রাকচারের মধ্যে ফার্টাইল টিস্যুটা থাকবে ম্যাক্সিমাম, বাট কিছু কিছু স্টেরাইল টিস্যুও থাকবে।
প্রেজেন্স অফ ভেজিটেটিভ, দ্যাট মিন্স স্টেরাইল অ্যান্ড ফার্টাইল টিস্যু। ফার্টাইল মানে হচ্ছে স্পোর বিয়ারিং স্ট্রাকচার আর গ্যামেট প্রোডিউসিং পার্ট। এই স্টেরাইল টিস্যুটা যেটা নাকি ফার্টাইল টিস্যুর সঙ্গে এক জায়গায় থাকবে সেগুলোকে আমরা বলছি প্যারাফাইসিস। আর তাহলে আমরা এই কম্পোজিট স্ট্রাকচারটাকে কি করে কখনো কখনো দেখি, এই কম্পোজিট স্ট্রাকচারটা একটা লেয়ার তৈরি করে। তাহলে সামটাইমস দ্য প্যারাফাইসিস অর স্টেরাইল টিস্যু are present with the spore bearing structure, that is the fertile tissue, and forming a continuous layer known as hymenium layer. Clear? যেটা আমরা অ্যাসকোবুলাসের ক্ষেত্রে দেখতে পাই। তাহলে আমরা নেক্সট তাহলে দুটো ক্যারেক্টার, আমরা বেশ কিছু ক্যারেক্টার দেখলাম। এবার আমরা যদি ভেজিটেটিভ ক্যারেক্টারটার দিকে যাই তাহলে আমরা দেখব যে মেম্বারস আর ইউনিসেলুলার or mycelial। মাইসেলিয়ার মেম্বারটাই কিন্তু সবথেকে বেশি, ম্যাক্সিমাম। ইউনিসেলুলার মেম্বার আর ভেরি শর্ট, খুব কম আছে যারা ইউনিসেলুলার মেম্বার। ম্যাক্সিমাম আর মাইসেলিয়ার মেম্বার, দ্যাট ইজ যাদের মধ্যে আমরা দুটো ক্যারেক্টার আলাদা দেখতে পাই, যাদের মধ্যে আমরা আলাদাভাবে রিপ্রোডাক্টিভ স্ট্রাকচার দেখতে পাই। এর ক্ষেত্রে এটা ইউনিসেলুলার আমরা স্যাকারোমাইসিস বলতে পারি, মাইসেলিয়াল আমরা যে কোনো ধরনের বলতে পারি। সে ফর এক্সাম্পল আমি যদি বলি অ্যাসকোবুলাস বলতে পারি। এবার এদের ক্ষেত্রে আমরা দেখি কি হাইফি মাইসেলিয়াম তৈরি করে। কি করে না, এন্ট্যাঙ্গেল মাস অফ হাইফি, এটাকে আমরা বলছি মাইসেলিয়াম। তাহলে অনেকগুলো হাইফি একসঙ্গে মিলে মাইসেলিয়াম তৈরি করে। এই হাইফি আবার স্টেরাইল টিস্যু তৈরি করতে পারে, স্টেরাইল টিস্যু তৈরি করতে পারে, যেটাকে দিয়ে ভেজিটেটিভ স্ট্রাকচার তৈরি হয়। ঠিক আছে, সিউডোপ্যারেনকাইমা স্ট্রাকচার মতন স্ট্রাকচার তৈরি হয়। এটাকে আমরা বলি সিউডোপ্যারেনকাইমা স্ট্রাকচার। আবার এখান দিয়ে এই হাইফি দিয়ে আবার রিপ্রোডাক্টিভ স্ট্রাকচার বা ফার্টাইল স্ট্রাকচার তৈরি হয়। ঠিক আছে, তারপরে হাইফি বোথ ফর্মিং দ্য ভেজিটেটিভ অ্যান্ড রিপ্রোডাক্টিভ স্ট্রাকচার, দুটোই এই স্ট্রাকচার দিয়ে তৈরি হয়। তার মানে এন্ট্যাঙ্গেল মাস অফ হাইফি বা মাইসেলিয়াম দিয়ে অ্যাকচুয়ালি এই দুটো স্ট্রাকচার কিন্তু তৈরি হয়। হলো, এই যে হাইফি গুলো দেখি, এই হাইফির একটা পার্টিকুলার ক্যারেক্টারিস্টিক ফিচার রয়েছে যেটা আমরা এখানে সবথেকে বেশি মাত্রায় দেখতে পাই। কি সেই ক্যারেক্টার? আমরা দেখি যে হাইফা অফ অ্যাসকোমাইকোটিনা, এদের মধ্যে আমরা দুটো লেয়ার দেখতে পাই, দ্য হাইফাল ওয়াল আর টু লেয়ার্স। যেটা বাইরের দিকে লেয়ার থাকবে, দ্যাট ইজ দ্য আউটার লেয়ার, এটাকে আমরা বলি এক্সোস্পোর। এই এক্সোস্পোরের মধ্যে আমরা কি দেখি? এই এক্সোস্পোর বা এই এন্ডোস্পোর, এইটা কিন্তু প্রোসোরাসের এক্সোস্পোর এন্ডোস্পোর না। প্রোসোরাসের ক্ষেত্রেও কিন্তু আমরা একটা এক্সোস্পোর একটা এন্ডোস্পোর দেখেছি, তার ক্ষেত্রে না। তাই বেটার এটাকে আমরা যদি আউটার লেয়ার হিসেবে ট্রিট করি। পরে এর নাম টামগুলো আমি সব বলছি। আউটার যে লেয়ারটা থাকবে সেটা হচ্ছে থিন লেয়ার। ঠিক আছে, আউটার লেয়ার তার থিন লেয়ার, আর যেটা ইনার লেয়ার হবে সেটা হবে থিক অ্যান্ড ইলেকট্রন ট্রান্সপারেন্ট। তাহলে আউটার লেয়ারটা হবে থিন আর ইনার লেয়ারটা হবে থিক অ্যান্ড ইলেকট্রন ট্রান্সপারেন্ট। তাহলে আমরা বলতে পারি হাইফার মধ্যে আমরা দুটো লেয়ার দেখতে পাই, একটাকে আমরা বলি আউটার লেয়ার, একটাকে বলি আমরা ইনার লেয়ার। যে আউটার লেয়ারটা থাকে সেটা থিন লেয়ার, আর যেটা ইনার লেয়ারটা থাকে সেটা থিক অ্যান্ড ইলেকট্রন ট্রান্সপারেন্ট লেয়ার। এই হাইফি যাদের মধ্যে থাকে তাদের ক্ষেত্রে আমরা কি দেখি? হাইফাল যে সেল ওয়াল থাকে, এই সেল ওয়ালটার মধ্যে জেনারেলি ফানজাইয়ের সেল ওয়াল, আমি আগের দিনও বলেছিলাম, কাইটিন থাকে। কিন্তু যত আমরা হায়ার ফানজাইয়ের দিকে যাই তত দেখি কাইটিনের সঙ্গে একটা অ্যাসোসিয়েটেড কম্পোনেন্টও থাকে। কাইটিনের সঙ্গে একটা অ্যাসোসিয়েটেড কম্পোনেন্ট থাকে। যেমন আমরা জাইগোমাইকোটিনার ক্ষেত্রে দেখেছিলাম কাইটিন এন্ড কাইটোস্যান।
এখানে আমরা কি দেখব, অ্যাস্কোমাইকোটিনার ক্ষেত্রে যেগুলো ইউনিসেলুলার তাদের ক্ষেত্রে আমি দেখব গ্লুকান আর ম্যানান, যাদের মধ্যে কাইটিন নেই। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা পার্ট। The unicellular member of the Ascomycotina are devoid of chitin. They have only glucan and mannan. আর যেটা মাল্টিসেলুলার বা ধরো মাল্টিসেলুলার ধরি বা মাইসেলিয়ার, তাদের ক্ষেত্রে আমরা কি দেখি, কাইটিন প্লাস ম্যানান, কাইটিন প্লাস ম্যানান এইগুলো দেখি। তাহলে অ্যাস্কোমাইকোটিনা ফাঙ্গাইয়ের মধ্যে যারা ইউনিসেলুলার হয় তাদের ক্ষেত্রে আমরা গ্লুকান এন্ড ম্যানান দেখি, ফর এক্সাম্পল স্যাকারোমাইসিস। এবং যেটা মাল্টিসেলুলার বা মাইসেলিয়ার হয়, মাল্টিসেলুলার অর মাইসেলিয়ার, তাদের ক্ষেত্রে আমরা দেখি কাইটিন এন্ড ম্যানান থাকে, কাইটিন এবং ম্যানান থাকে। ফর এক্সাম্পল অ্যাস্কোবুলাস, পেজাইডিয়া, পেনিসিলিয়াম, যা কিছু হতে পারে, এদের ক্ষেত্রে আমরা কাইটিন এবং ম্যানানকে দেখতে পাই। তাহলে এখানেও ফাঙ্গাই এরা যেহেতু ইউমাইকোটা ফ্যামিলির অন্তর্ভুক্ত বা উমাইকোটা ফ্যামিলির অন্তর্ভুক্ত মানে ডিভিশনের অন্তর্ভুক্ত, তাই এদের যে সেলটা থাকবে, তাহলে সেল এর মধ্যে কি থাকবে, নিউক্লিয়াস থাকবে, মাইটোকন্ড্রিয়া থাকবে, আর কি থাকবে, গলগি থাকবে। আমি কিন্তু জাইগোমাইকোটিনার ক্ষেত্রে গলগির উল্লেখ করিনি, বলেছিলাম গলগি এবং সেন্ট্রোমিয়ারটা, সেন্ট্রিওলটা থাকবে না। তাহলে গলগি থাকবে, তারপরে ভ্যাকুয়াল থাকবে এবং পিরক্সিজোম ডেরিভেটিভ একটা মাইক্রোবডি থাকবে। পিরক্সিজোম ডিরাইভড মাইক্রোবডি থাকবে। এই মাইক্রোবডিটা কোথায় থাকবে, এই ডিরাইভ মাইক্রোবডিটা কোথায় থাকবে না, এই মাইক্রোবডিটা থাকবে, এটা কোথায় থাকবে, অ্যাট দা সেপ্টাল রিজিয়ন, অ্যাট দা সেপ্টাল রিজিয়ন। সেপ্টাল রিজিয়নের মধ্যে আমরা এই মাইক্রোবডিটা দেখতে পাবো। এদের কাজ কি, যখন সেপ্টা মানে যখন আরো ভালো করে বলতে গেলে, যখন হাইফি ড্যামেজ হবে, যে কোনো কারণে ড্যামেজ হতে পারে, ফিজিক্যাল বা কেমিক্যাল, যে কোনো কারণে ড্যামেজ হতে পারে, যখন ড্যামেজ হবে তখন এই মাইক্রোবডিগুলি দে আর প্লাগিং দা সেপ্টা। তখন তারা এই সেপ্টাটাকে প্লাগ করে দেবে বা সেপ্টাটাকে আটকে দেবে। সো দে আর দা প্লাগিং দা সেপ্টা। তাহলে এদের এই মাইক্রোবডিগুলোকে আমরা কি বলি, এই মাইক্রোবডিগুলোকে আমরা বলি অরনিন বডি। এই মাইক্রোবডিগুলোকে বলি আমরা অরনিন বডি, ঠিক আছে। তাহলে সেলের মধ্যে আমরা নিউক্লিয়াস, মাইটোকন্ড্রিয়া, গলগি বডি, ভ্যাকুয়াল ছাড়া আমরা পিরক্সিজম ড্রাইভ ড্রিভেন কতগুলো মাইক্রোবডি দেখতে পাবো। এই মাইক্রোবডিগুলি যে সেপ্টা থাকে সেই সেপ্টাল পোরের কাছাকাছি থাকবে, অর্থাৎ সেপ্টাল রিজিয়নে যে পোরটা থাকে, মানে বলতে পারি সেপ্টাল পোর রিজিয়নের মধ্যে থাকবে। তাহলে এখান থেকে আমি বলতে পারি যে হাইফা এটা সেপ্টেড হাইফা থাকে এবং পোরাস, সেপ্টেড হাইফা এবং পোরাস, এই সেপ্টাল পোরের কাছে আমার এই মাইক্রোবডিগুলো ডিপোজিটেড হয়ে থাকে। এই সেপ্টাল পোরের কাছে এই মাইক্রোবডিগুলি ডিপোজিটেড হয়ে থাকে। এই ডিপোজিশনের ফলে কি হয়, আমরা দেখি যদি কোনো কারণে হাইফা ড্যামেজ হয়, তারা এরা কি করে, মানে ধরো এই হাইফাটা, ধরো না এখানে একটা এরকম একটা আছে, এইখানটা আমার মাইক্রোবডিগুলো রয়েছে, এই হাইফাটা কোনো কারণে ড্যামেজ হলো, তখন এরা এসে কি করবে, এই পোরশনটাকে প্লাগ করে দেবে। তাহলে এইখান থেকে যদি এইটা কেটে বাদ হয়ে যায়, তাহলে যাতে এর কোনো ক্ষতি না হয়, মানে এক নম্বরটা যদি কেটে বাদ হয়ে যায়, তাহলে দু নম্বর চেম্বারের যাতে কোনো ক্ষতি না হয়, সেই জন্য ওরা এই সেপ্টাল পোরটার কাছে থাকে। So basically they are plugging the septal pore when the hypha is damaged. যখন হাইফাটা ড্যামেজ হয়ে যাবে তখন এটাকে এরা প্লাগ করে দেবে। এই মাইক্রোবডিটাকে আমরা বলি ওরোনিন বডি। তাহলে আমরা এখানে আরেকটা মাইক্রোবডি পেলাম, যেটাকে মানে স্ট্রাকচার পেলাম, যেটাকে আমরা বলছি ওরোনিন বডি। মনে রাখবে এইটা কিন্তু অ্যাস্কোমাইকোটিনা বা অ্যাস্কোমাইকোটার খুব ইম্পর্টেন্ট একটা ফিচার, যে প্রেজেন্স অফ ওরোনিন বডি। সেলুলার স্ট্রাকচার দেখে আমরা কি করে বুঝবো
তার একমাত্র উদাহরণ হচ্ছে প্রেজেন্স অফ ওরোনিন বডি। এই ওরোনিন বডিটাকে দেখেই কিন্তু আমরা অ্যাস্কোমাইকোটিনার সেল হিসেবে বুঝতে পারবো। সো দিস ইজ দ্য সেল কম্পোনেন্টস অফ অ্যাস্কোমাইকোটিনা। হাইফাল স্ট্রাকচার, আমি হাইফাল স্ট্রাকচার পড়াতে গিয়ে বললাম যে তারা জেনারেলি ইউনিনিউক্লিয়েট মানে ইউনিসেলুলার মানে হাইফার ক্ষেত্রে আমরা দেখতে পাই যে জেনারেলি হাইফা এরকম সেপ্টেড হতে পারে এবং সেপ্টার মাঝখানে এরকম পোর থাকতে পারে। তাহলে আমি বলতে পারি হাইফা মে বি septed with pore, তার মানে that is porous septa। আমরা এখানে porous septa দেখতে পাই, কোনটা এইটা। so this is the pore and this is the septa, হলো porous septa দেখতে পাই। তাহলে হাইফি আমরা porous হাইফি দেখতে পাই এবং এখানে ওরোনিন বডি থাকে। কখনো কখনো আমরা দেখতে পাই এদের মধ্যে একটা করে নিউক্লিয়াস থাকে, তার মানে ইচ কম্পার্টমেন্ট হ্যাভ সিঙ্গল নিউক্লিয়াস, একটা সিঙ্গল নিউক্লিয়াস থাকতে পারে অর মোর দেন ওয়ান নিউক্লিয়াস, মোর দেন ওয়ান, একের অধিক থাকতে পারে। এবার এই একের অধিক মোর দেন ওয়ানটা কিরকম হতে পারে? ধরো এই একটা কম্পার্টমেন্ট, মানে এই একটা হাইফি, এই হাইফির মধ্যে এই একটা কম্পার্টমেন্ট, এই একটা কম্পার্টমেন্ট। এবার কোনো কারণে তারপরে এখানে একটা আবার ধরে নাও এখানে একটা কম্পার্টমেন্ট, তাহলে কোনো কারণে এখানে প্রত্যেকটা একটা করে নিউক্লিয়াস আছে। তো কোনো কারণে দেখা গেল যে এই সাইডের সেপ্টাটা ডিজলভ করে গেল, এই সাইডের সেপ্টাটা ডিজলভ করে গেল, তাহলে এই কম্পার্টমেন্টের মধ্যে আমি দুটো নিউক্লিয়াস পেলাম, এই কম্পার্টমেন্টের মধ্যে আমি দুটো নিউক্লিয়াস পেলাম। তাহলে এটা একটা মাল্টি নিউক্লিয়েট কন্ডিশন হলো। আবার কি রকম হতে পারে যে এই আমার একটা হাইফির মধ্যে টোটাল একটা দুটো তিনটে চারটে পাঁচটা সেল, এই পাঁচটা সেলের মধ্যে সব হাইফি সেপ্টাগুলো ডিজলভ করে গেল, দিয়ে মাঝখানে ভ্যাকুয়ালটা এরকম ভাবে চলে এলো এবং পেরিফেরিয়াল পোরশনে আমার পাঁচটা করে মানে নিউক্লিয়াসগুলো পেরিফেরিয়াল পোরশনের ক্ষেত্রে চলে গেল। তাহলে এই জাতীয়টা এরকম ভাবেও আমরা মাল্টি নিউক্লিয়েট কন্ডিশন দেখতে পাই। এই জাতীয় মাল্টি নিউক্লিয়েট কন্ডিশনকে আমরা বলতে পারি সিনোসাইটিক হাইফি। এটা বহুবার তোমরা শুনেছো, ফানজাইয়ের মধ্যে বহুবার আমি এই সিনোসাইটিক হাইফি কথাটা বলেছি। আর এটাকে এর ক্ষেত্রে আমরা বলতে পারি এক্ষেত্রে ওটা মাল্টি নিউক্লিয়েট কন্ডিশন বাট নট সিনোসাইটিক, তার মানে মাল্টি নিউক্লিয়েট কন্ডিশন উইদাউট সিনোসাইটিক কন্ডিশন। তাহলে সিনোসাইটিক কন্ডিশনও হতে পারে, উইদাউট সিনোসাইটিক কন্ডিশনও আমরা এখানে ইউনি বা মাল্টি নিউক্লিয়েট টাইপ অফ দেখতে পাই। এবার যদি আমরা এটাকে একটু সামারি করি, টোটাল সেলের স্ট্রাকচারটাকে যদি আমি সামারি করি, তাহলে আমরা কি দেখব, মানে এইটা আমাদের একটা পয়েন্ট। এরপরে আমি জেনারেল ক্যারেক্টারে যেটা বলবো সেটা হচ্ছে সমস্তটাই ওদের রিপ্রোডাক্টিভ ক্যারেক্টার। তাহলে আমি কি বলবো, সেল স্ট্রাকচারের ক্ষেত্রে আমরা বলতে পারি এক নম্বর সেল ওয়াল প্রেজেন্ট and made up of chitin plus mannan in case of mycelium or glucan plus mannan in case of unicellular. Hello, number 1. Number 2, cell contain a special microbody called ওরোনিন বডি। চলো স্পেশাল মাইক্রোবডি দেখো ওরোনিন বডি। 3 নম্বর হচ্ছে সেল মে কন্টেন মোর দ্যান one nucleus. A more than one nucleus may be either sinusoidal or
নরমাল। নরমাল মানে যেখানে একটা সেলের মধ্যে একাধিক নিউক্লিয়াস আছে। হলো 4 নম্বর পয়েন্টে আমরা বলতে পারি সেল হ্যাভ মাইটোকন্ড্রিয়া, গলগি, mitochondria, Golgi nucleus, obviously, vacuole, and cytoplasm. Obviously, cytoplasm থাকবে। ঠিক আছে? 5 নম্বর আমি কি বলতে পারি? হাইফাল স্ট্রাকচার। আচ্ছা, এই চারটে গেল সেলুলার স্ট্রাকচার। এবার যদি আমি পাশাপাশি হাইফি স্ট্রাকচার ক্যারেক্টারগুলো দেখি, তার মধ্যে আমি কি বলতে পারবো হাইফির ক্ষেত্রে? হাইফি septed with pore, hyphae septed with pore, or sometimes pseudocytic hyphae. So this is the characteristic feature of cell. তাহলে আমরা অ্যাসকোমাইকোটিনের ডিফারেন্ট মেম্বারের হ্যাবিট দেখলাম, হ্যাবিটাট দেখলাম, তাকে অল্টারনেটিভ কি নামে ডাকা হয় সেটা দেখলাম, তার সেক্সুয়াল কম্প্যাটিবিলিটি দেখলাম, why they are called স্যাক ফাঞ্জাই সেটা আমরা দেখলাম, তার সেলুলার স্ট্রাকচার দেখলাম, তার সেলের মধ্যে আমরা কি কি পাই সেটা দেখলাম, তার সেল ওয়াল কম্পোনেন্ট দেখলাম, এবং তার মধ্যে যে স্পেশাল টাইপ অফ মাইক্রোবডি পাওয়া যায় দ্যাট ইজ ওরোনিন বডি, সেটা কি কাজ সেটাও আমরা দেখলাম। এর পরের পার্টে আমরা অ্যাসকোমাইকোটিনা এই গ্রুপের যেটা সবথেকে ইম্পর্টেন্ট ফিচার দ্যাট ইজ দ্য রিপ্রোডাক্টিভ ফিচার সেইটা নিয়ে আমরা আলোচনা করব।